আসসালামু আলাইকুম। দ্য নলেজ কিংডমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে আমাদের গ্রুপে, পেজে। আজ রাত 7:45-এ। তোমরা অবশ্যই উপস্থিত থাকবা। আমরা বাংলা দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা নেব, সেই পরীক্ষার ব্যাপারে, অর্থাৎ আমাদের যে সিলেবাস দেওয়া আছে পরিচ্ছেদ 1 থেকে 10, সেখানে কিছু গুরুত্বপূর্ণ 2-3টা তথ্য আমি আজকে তোমাদেরকে দেখাবো, যেইগুলা তোমাদের আজকের পরীক্ষায় আসতে পারে, এবং সেগুলো থেকে তোমরা এসএসসি পরীক্ষা এবং অন্যান্য বিভিন্ন জায়গার পরীক্ষা, স্কুলের পরীক্ষা, সেগুলোতে তোমাদের কোশ্চেন আসতে পারে। বাট এইগুলো তোমরা আগে অনেক কষ্ট করে মুখস্থ করতে, অনেকেই হয়তো আগে থেকেই ট্রিক্স জানো, বাট জানো না, তাদের জন্যই আমরা আজকে কিছু ট্রিক্স শেখাবো 2-3টা বিষয় নিয়ে। সেইগুলো তোমরা মাথায় রাখতে পারলে তোমাদের পরবর্তীতে ওই সকল বিষয়গুলো পরীক্ষা দেওয়ার জন্য অনেক বেশি সুবিধা হবে। ওকে, তাহলে চলো শুরু করি। তো তার আগে বলতেছি যে আমাদের যে কুইজের প্রোগ্রামটা হচ্ছে, সেটা তোমরা যারা এখনও ফর্ম পূরণ করো নাই, আজকে সন্ধ্যার ভিতরে সবাই ফর্মটা পূরণ করে ফেলবে ইনশাল্লাহ। আমরা সম্পূর্ণ ফ্রিতেই, আমাদের পেজে বিস্তারিত বলা আছে, তোমরা দেখে নিয়ে অনেকগুলো সুযোগ সুবিধা তোমাদেরকে একই সঙ্গে দেবো যদি তোমাদের এই ফর্মটা পূরণ করা থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা আমাদের গ্রুপে রুটিন প্রকাশ করেছি অলরেডি, রুটিন প্লাস সিলেবাস। এখানে দেখতে পাচ্ছ যে অল গ্রুপ রুটিন, এটা হচ্ছে তোমার বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, মাদ্রাসা সবার জন্য তোমরা এটা দেখতে পারো। এখানে আমাদের বাংলা, ম্যাথ, তারপরে তোমার আইসিটি, ধর্ম, ইংলিশ, এগুলো সব তোমাদের একে একে আমরা সম্পূর্ণ বই শেষ করাবো ইনশাল্লাহ পরীক্ষার মাধ্যমে। এবং এই পরীক্ষাটা শেষ হওয়ার ওই দিন রাতেই বা পরদিন রাতে আমরা ওই প্রশ্নটা সলভ করে দেব, এবং সেই সলভ করার সময় তোমরা অনেক ভালো ভালো তথ্য আমাদের কাছ থেকে পাবা ইনশাল্লাহ, যেগুলো তোমরা আগে জানতে না। ঠিক আছে? ঠিক তেমন ধরনের 2-1টা তথ্য আজকে তোমাদেরকে আমরা শেয়ার করব। তাহলে চলো দেখো, এখানে আমরা বিজ্ঞানের রুটিনটাও রাখছি। আমাদের বিজ্ঞান বিভাগের ভাই বাবুদের বলতেছি যে আগামীকাল 2 তারিখ তোমাদের কিন্তু কেমিস্ট্রি পরীক্ষা আমরা নিচ্ছি। এখানে এমসিকিউ প্লাস সিকিউ পুরোটাই থাকবে। 75 মার্কস আমরা আয়োজন করতেছি এখানে। তোমরা পরীক্ষাগুলো দেওয়ার ফলে কি হবে, তোমরা বারবার পরীক্ষা দিতে দিতে তোমাদের এই সমস্ত অধ্যায়গুলো অনেক বেশি আয়ত্তে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়েরা, তাহলে চলো আমরা শুরু করি। বাংলা দ্বিতীয় পত্রে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আজকে। আচ্ছা, এইটা দেখো, তোমাদের বইয়ে থেকেই নেওয়া, তোমরা অনেকেই চেনো জায়গাটা, তাই না? দেখো এখানে এটা তোমার হচ্ছে আমাদের যে ব্যঞ্জনধ্বনির যে উচ্চারণটা আছে না, ওই ব্যঞ্জনধ্বনির উচ্চারণটা তোমরা একটু বইয়ে বের করো। ওখানে এগুলো দেখো, এগুলো সব বই ওইখান থেকেই নিয়েছি আমরা। এটা হচ্ছে তোমার বইয়ের 7 নম্বর পরিচ্ছেদ, প্রথম পৃষ্ঠায় দেখো লেখা আছে অষ্টধ্বনি, যেগুলো অষ্টব্যঞ্জন। এখানে তোমার মেন যে আমি কথাটা বলবো, তোমাদের পরীক্ষায় এমসিকিউ পড়ে হচ্ছে যে দন্ত ব্যঞ্জন দিয়ে দেয়, দিয়ে বলে যে দন্ত ব্যঞ্জনের মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি অথবা গৌণ বাক প্রত্যঙ্গ কোনটি, এরকম যে কোনো একটা ধ্বনির নাম বলে দিয়ে তার মুখ্য বা গৌণ বাক প্রত্যঙ্গ তোমাকে জানতে চাবে। সেক্ষেত্রে তুমি ভাইয়া কী করবা, আমি তোমাকে বলে দেই, যখন যার ধ্বনি বলবে, যদি অষ্টধ্বনি বলে, তুমি দেখো এখানে যদি তোমার অষ্টধ্বনি হয়, তোমাকে একটু দেখাই, এই যে দেখো অষ্টধ্বনি, এই অষ্টধ্বনি দেখো ঠোঁট ঠোঁট থেকে আসছে। যেটা দন্ত ব্যঞ্জন সেটা দেখো দাঁত থেকে আসছে, যেটা দন্তমূলীয় সেটা দন্তমূল থেকে আসছে। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাদের আমি একটা জিনিস বলি, যে ধ্বনির কথা বলবে সেইটা তার গৌণ অঙ্গ। যদি অষ্টব্যঞ্জন বলে তাহলে তার উপরের ঠোঁটটা তার গৌণ ব্যঞ্জন, আর পরে যদি দন্ত ব্যঞ্জন বলে তাহলে তার দাঁতগুলো হলো তার কি বলতো, গৌণ। অর্থাৎ যে অনুযায়ী ধ্বনির নামকরণ করা হয় সেইটা হলো তার গৌণ বাক প্রত্যঙ্গ। এক কথায় বলতেছি, যে অনুযায়ী ধ্বনির নামকরণ করা হয় সেইটাই হচ্ছে তার গৌণ বাক প্রত্যঙ্গ। সহজ কথায় আরও একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাকে একটা ধ্বনি উচ্চারণ করতে বলা হলো। সেই ধ্বনি উচ্চারণ করার সময় তোমার জিহবাটা বা তোমার
দুইটা অঙ্ক ব্যবহার করতে হবে, যেমন তুমি যদি দন্তমূলীয় কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে যাও, সেক্ষেত্রে তোমার একটা হলো জিভের ডগা, দ্বিতীয় হলো দন্তমূল। এই দুইটা জিনিস তোমাকে মানে ইউজ করতে হবে, ঠিক আছে। এখন সেক্ষেত্রে যেই জিনিসটা তোমার নড়বে না, ঠিক আছে, যেই জিনিসটা কি মানে কোনো একটা ধ্বনি উচ্চারণের সময় যেই জায়গাটা নড়বে না, সেই জায়গাটা হলো তার গৌণ বাক প্রত্যঙ্গ, আর যে জায়গাটা নড়বে সেটা হচ্ছে তোমার মুখ্য বাক প্রত্যঙ্গ। যেমন তুমি দেখো দন্তমূলীয় ব্যঞ্জনগুলোতে তোমার উচ্চারণের সময় জিহ্বার ডগাটা দাঁতের মূলে যেয়ে লাগে, ঠিক আছে। দাঁতের মূলে যখন লাগতেছে, সেক্ষেত্রে বলতো ওই তোমার দাঁতের মূল কিন্তু কি বলতো স্থির আছে, বাট জিভের ডগাটা কিন্তু নড়তেছে, ঠিক আছে। ওকে, তাহলে যেটা নড়তেছে সেটা হলো মুখ্য, আর যেটা নড়তেছে না, যেটা স্থিরভাবে দাঁড়ায় আছে, সেটা হলো দন্তমূল। এবং এই গৌণর নাম অনুসারে, গৌণ অঙ্গের নাম অনুসারেই ওই ধ্বনির নামকরণ করা হয় দন্তমূলীয় ব্যঞ্জন। তাহলে যে নামের ধ্বনি যাবে সেটা হলো কি তার গৌণবাক প্রত্যঙ্গ। এইটা হচ্ছে তোমাদের মনে রাখার জন্য জাস্ট একটা ট্রিক্স ছিল, ঠিক আছে। এইভাবে তুমি এগুলো সব মনে রাখতে পারবা, ঠিক আছে। এই ট্রিক্সগুলো মাথায় রাখবা, জাস্ট এই ট্রিক্সটা মাথায় রাখলে তোমার ইনশাল্লাহ এখান থেকে এমসিকিউ ইজিয়ার হবে। ওকে, আচ্ছা, আমাদের পরবর্তী যে বিষয়টা তোমাদেরকে আমি শেখাবো সেটা হচ্ছে একটুখানি দেখো, আমরা এই যে প্রথম যে বর্গটা আছে এটাকে বলা হয় ক বর্গ, ঠিক আছে। এই যে প্রথম জায়গাটা আছে না, প্রথম যে এখানে লাইন বাই লাইন করা আছে, কিন্তু এখান থেকে তোমার প্রথম যে 5টা পর্যন্ত এই যে অর্ডগুলো আছে, এইগুলাকে তোমার বলা হয়, এইগুলোকে তোমার একসঙ্গে কি বলা হয় জানো, এগুলোকে বলা হয় তোমার বর্গ বর্ণ, ঠিক আছে। এগুলাকে কি বলা হয়, বর্গ বর্ণ। আমরা ম্যাথে জানি না যে যদি কোনো ক্ষেত্রের, যে চতুর্ভুজ ক্ষেত্রের 4 বাহু সমান হয় তাহলে সেটাকে বর্গ বলে। ঠিক দেখো এইখানে দেখো, এই বরাবর 5টা আছে, এই বরাবর 5টা, এই বরাবর 5টা, এই বরাবর 5টা, এরকম 5টা করা আছে বলেই এদেরকে একসঙ্গে তোমার কি বলা হচ্ছে, এদেরকে তোমার একসঙ্গে বলা হচ্ছে বর্গ বর্ণ, ঠিক আছে। এগুলোকে একসঙ্গে কি বলে, বর্গ বর্ণ বলে। আচ্ছা, এগুলো মুছে দেই। যে কথা আমি বলবো সেটা হচ্ছে এই যে বর্গবর্ণ 5টা আছে, এই বর্গবর্ণ 5টা তুমি তো চিনে রাখলে। এখন আমার প্রথমে যে অর্ডটা আছে, এই যে কই হয় না কেন, আচ্ছা, আমাদের প্রথমে যে বর্ণগুলো আছে, যেমন ক, এই ক লেখা আছে, অর্থাৎ এই ক খ গ ঘ উম্ম পর্যন্ত এইগুলা সবই হচ্ছে ক বর্গের ভিতরে। এবার চ এর পরে যে 5টা আছে ইঙে পর্যন্ত, এইগুলা সব চ বর্গের ভিতরে। ট এর ভিতরে আছে ট বর্গ, ত এর ভিতরে আছে ত বর্গ, প এর ভিতরে আছে প বর্গ। আমাদের এই পর্যন্ত হলো বর্গ, আমরা এই পর্যন্ত নিয়েই কাজ করব এখন। ওকে, এখন তোমাদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দেব, তোমরা একটুখানি মাথায় রাখবা। সেটা হচ্ছে আমাদের যে ক বর্গগুলো আছে, প্রথমে যে ক বর্গ, এই ক বর্গগুলো হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন, ঠিক আছে। এই কগুলো কি, এই যে 5টা বর্গ বলছি না আমি, এইখান থেকে তোমাদের দেখো কত কিছু শিখিয়ে দিই। আমি যেগুলো বলতেছি এইগুলোর সাথে সাথে আমার কথা শুনে যদি তুমি তোমার খাতায় নোট করো বা বইয়ে নোট করে নাও, তাহলে তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ভালো হবে। ওকে, আমি কি বলতেছি, যে প্রথমে যে বর্গটা বলছি ক বর্গ, এই ক বর্গের যতগুলো বর্ণ আছে এই বর্ণগুলো তোমার সব হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। কি হবে, কণ্ঠ ব্যঞ্জন, অর্থাৎ এগুলো সব কণ্ঠ থেকে উচ্চারিত হয়, ঠিক আছে। এখন তোমাকে আমি এটা কেন বলতেছি, তোমার পরীক্ষায় যখন প্রশ্ন পড়বে নিচের কোন বর্ণটি বা নিচের কোন ধ্বনিটি কণ্ঠ থেকে উচ্চারণ হয় বা নিচের কোনটি কণ্ঠ ব্যঞ্জন, সেই ক্ষেত্রে তুমি যদি সহজেই এই জিনিসটা মাথায় রাখো, তোমার এমসিকিউটা 100% কারেক্ট এবং শিওর দিতে পারবা, তাই না। তাহলে তোমাকে কি বললাম, যে প্রথমে যখন ক আছে এটা ক বর্গ, আর এই ক বর্গের প্রথম 5টা সবাই কণ্ঠ দিয়ে তৈরি, মানে কণ্ঠ থেকে উৎপন্ন হয়, অর্থাৎ এগুলো সবাই কি কণ্ঠ ব্যঞ্জন। আচ্ছা, দ্বিতীয় যেটা আছে চ বর্গীয়, কি আছে, চ বর্গীয়, ঠিক আছে। এই চ বর্গীয়র ভিতরে তুমি ইংরেটাকে বাদ দাও, ইংরেটাকে বাদ দিয়ে চ ছ বর্গীয় ঝ, চ ছ বর্গীয় ঝ, এই 4টা চ ছ বর্গীয় ঝ, এবং সাথে থাকবে এখান থেকে তালবস্যটা নিবা। কোনটা নিবা, এই যে তালবস্য আছে না, তালবস্য, ইংয়ের জায়গায় কোনটা ঢোকাবা, তালবস্য ঢোকাবা, ঠিক আছে। ঢুকাইলে এই যে 5টা হবে, ইঙে কিন্তু বাদ দিছি আমরা,
তাহলে চ বর্গের ইঙে বাদ দিয়ে ইঙের জায়গায় আমরা কাকে ঢুকাবো? তালবস্য ঢুকাবো। ঢুকালে এই 5টা বর্ণ আমাদের তালব্য থেকে উৎপন্ন হয়। কোথা থেকে হয়? তালব্য থেকে, তালু থেকে। ঠিক আছে, তাই এগুলোকে বলা হয় তালব্য ব্যঞ্জন। ওকে, আচ্ছা, এটা হলো। এবং যা বলতেছিল লিখে নাও। আচ্ছা, এবার দেখো তৃতীয় যেটা আছে ট ঠ ড ঢ, এখান থেকে আমরা মূর্ধন্যকে বাদ দেব। কোনটাকে বাদ দেব? মূর্ধন্যকে বাদ দেব। ওকে, চলো আমরা মূর্ধন্যকে বাদ দিই। বাদ দিয়ে দিলাম। দিলে তোমার দেখো কি কি আছে, ট ঠ ড ঢ। ওর সাথে তুমি কোন দুইটাকে ঢোকাবা জানো? এখান থেকে দেখো, এখান থেকে এই যে আমাদের র আর হড় আছে না, এই দুইটাকে তুমি 3 নম্বরের মূর্ধন্যের জায়গায় ইনপুট করবা। করলে আমাদের ট ঠ ড ঢ আর র হড়। তাহলে আমাদের ট বর্গগুলো উচ্চারিত হয় মূর্ধ থেকে। কোথা থেকে? মূর্ধা থেকে। মূর্ধা কোথায় জানো? আমাদের যে দাঁত আছে না, দাঁতের উপরে দেখবে একটা উঁচু জায়গা আছে, মাংসপিণ্ড মতো, সেটা হলো উঁচু জায়গা। ওই উঁচু জায়গাটা হলো আমাদের মূর্ধা। ঠিক আছে, মূর্ধা থেকে উচ্চারণ হয় আমাদের তৃতীয় বর্গের এই ট বর্গীয় বর্ণগুলো। ওকে, এবার আমাদের দেখো ত বর্গ। এটা কি বর্গ বলছি? এটা হচ্ছে ত বর্গ। আমাদের ট শেষ, এটা আমরা তয়ে গেলাম। ত বর্গ যেগুলো আছে ত থ দ ধ, এখান থেকেও দন্তান্নটা বাদ দিবা। কোনটা বাদ দিবা? দন্তান্নটাকে আমরা বাদ দেব। ঠিক আছে, বাদ দিয়ে দিলাম। দিলে এই যে 4টা থাকে না, এই 4টা হলো তোমার দন্ত ব্যঞ্জন, অর্থাৎ এই 4টা হলো দাঁতের থেকে উচ্চারিত হয়। ঠিক আছে, দন্ত ব্যঞ্জন। ঠিক আছে, তাহলে এই প আছে না শেষে, যে প, এই যে আমাদের প বর্গ যেগুলা, এই প বর্গগুলো হলো তোমার যে 5টা আছে, আমাদের কাটাছেড়া করা লাগবে না। এই 5টা হলো সব কি? অষ্টবর্ণ। তাহলে আমরা কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করে আমরা যদি এরকম বর্গ অনুযায়ী মুখস্থ করি, তাহলে কিন্তু আমাদের জন্য সেটা বেশি ইজিয়ার হবে, তাই না? তাহলে আমরা ক-কে বলছি কি? কণ্ঠ ব্যঞ্জন। চ-কে কি বলছি? চ বর্গকে আমরা বলছি হচ্ছে তালব্য ব্যঞ্জন। ট-কে বলছি আমরা মূর্ধ ব্যঞ্জন। তারপরে ত-কে বলছি আমরা দন্ত ব্যঞ্জন। আর প-কে আমরা বলছি ওষ্ঠ ব্যঞ্জন। আচ্ছা, তোমরা এখন ঘুরিয়ে ফেলবা যে কোনটাকে আমরা কোন ব্যঞ্জন বলতেছি। ঠিক আছে, তার জন্য আমি তোমাদেরকে একটা সুবিধা করে দিচ্ছি। সেই সুবিধাটা হচ্ছে, যখন দেখো আমরা একদম কণ্ঠ থেকে আসো, পিছন দিক দিয়ে আসো, বাকযন্ত্রের পিছন দিক দিয়ে কল্পনা করে নাও যে একদম পিছনে কি থাকে বলো তো? মনে করো এইটা যদি আমাদের মুখ হয়, এইখানে দেখো আমাদের কণ্ঠনালী থাকে, এই দেখো এরকম জায়গায় কণ্ঠনালী। ঠিক আছে, এই কণ্ঠ থেকে ক, তারপরে আস্তে আস্তে আমরা কোথায় যাব? কণ্ঠের থেকে বেরিয়ে আমরা উপরে উঠে আসবো, এসে আমাদের তালু পর্যন্ত পৌঁছাবো। ঠিক আছে, তাহলে কণ্ঠের পরে তালু আসে। এবার আমাদের তালুর পরে যে ট বর্গ আছে, ট বর্গ হলো মূর্ধা। তালু পার হয়ে আমরা দাঁতের উপরে যে উঁচু অংশ, ওই মূর্ধা পর্যন্ত যে, ঠিক আছে, এবার মূর্ধা পেরিয়ে আমরা যখন ততে পৌঁছাবো, তখন মূর্ধার পরবর্তীতে আমরা দাঁতে গিয়ে পৌঁছাবো। ঠিক আছে, দাঁতে যেয়ে পৌঁছাবো। তাহলে মূর্ধার পরে আমরা দাঁত পেলাম। দাঁতের পরে আমরা যখন প বর্গে পৌঁছাবো, সেটার পরে আমরা ঠোঁটে যেয়ে পৌঁছাবো। তাহলে আমরা ক চ ট ত প এই 5টা বর্গ যদি মনে রাখতে পারি, তারপরে আমরা কণ্ঠ থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ভিতর থেকে বাইরে ক্রমান্বয়ে বেরিয়ে আসা যে সিরিয়ালটা, ওই সিরিয়াল অনুযায়ী মুখস্থ করে ফেলতে পারবো যে কোনটার সাথে কোনটা থাকে, কোথার থেকে কোনটা উচ্চারিত হচ্ছে, এই সিরিয়ালটা কিন্তু আমরা মুখস্থ করে ফেলতে পারবো। এখান থেকে আমাদের মুখস্থ এই যে আমাদের এই সমস্যাটা কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে শুধুমাত্র হ আছে না, এই যে হ, এই হ হচ্ছে একাই একজন আছে, এ হলো কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়, এটা হলো কণ্ঠনালীয় ব্যঞ্জন, এইটা পড়ে রাখবা। আর দন্তমূলীয় ব্যঞ্জন আছে, এই দন্তমূলীয় ব্যঞ্জনকে আমি একটা ছন্দ দিয়ে মনে রাখবো, সেটা হচ্ছে নিরলস, দন্তান্ন রশ্মি র ল দন্ত স, নিরলস। এই যে নিরলস শব্দটা দন্তান্ন র ল দন্ত স, এই নিরলস দন্তমূল থেকে উচ্চারণ হয়। তাহলে আমাদের ক বর্গ কণ্ঠনালী, চ বর্গ, চ বর্ণ কোথা থেকে আসছে? চ বর্গ হচ্ছে তালব্য, ট বর্গ হচ্ছে মূর্ধা, ত বর্গ দাঁত, প বর্গ ওষ্ঠ বা ঠোঁট। এইভাবে আমরা মুখস্থ করে ফেলতে পারবো যে কোনটা কোন ব্যঞ্জন। ঠিক আছে,
আচ্ছা, এটা এখানে শেষ করছি। এরপরে দেখো আরও একটা জিনিস আছে, এই যে শখটা এখানে দেওয়া আছে, এই শখটা তুমি যদি স্ক্রিনশট দিয়ে নাও বা মুখস্থ করে নাও তাহলে তোমার জন্য অনেক বেশি উপকারী হবে। এইটা হচ্ছে তোমার ফলা। আমাদের যে বাক বা উচ্চারণের যে অধ্যায়টা আছে, উচ্চারণের অধ্যায়ে কোন ফলা কোথায় কেমন উচ্চারিত হয় সেই বিষয়ে আমি এখানে কিছু লিখছি। এটাই শখের মাধ্যমে মনে রাখলে তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হবে। দেখো ব ফলা যখন শব্দের শুরুতে থাকে, ব ফলা যখন শব্দের শুরুতে আসে তখন এটা উচ্চারণ হয় না, ব ফলার উচ্চারণ হয় না। ঠিক আছে, এরকমভাবে তুমি এই যে আমি চিহ্নগুলো দিয়েছি, এই চিহ্নগুলো হচ্ছে এই যে দুইবার উচ্চারণ হয়, মানে এদের উপরে যে লেখা আছে এটাও সেম নিয়ম, এখানেও সেম নিয়ম, তাই এই চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তুমি আমার এই যে কথাগুলো আছে এইগুলো দেখবা, বুঝতে করবা, করার পরে তুমি বইয়ের উদাহরণগুলোর সাথে মিলাবা, মিলালে তোমার দেখবা অনেক বেশি সহজ লাগবে। ঠিক আছে, এটা তোমাদের জন্য আমি দিয়ে দিলাম, তোমাদের জন্য এটা আমি কি দিয়ে দিলাম। ওকে, তোমরা এটা দেখে নিও। আর এই যে এখানে যে আমি একটা ভূত আঁকায় রাখছি না, এই যে ভূতের ইমোজি দিয়ে রাখছি একটা, মানে পাগলের মতো হা করে পড়ে আছে, এই যার মানে হচ্ছে তোমার এটা হলো এক এক সময় এক এক রকম উচ্চারিত হয়, ওইটার কোনো নির্দিষ্ট নিয়ম হয় না। ঠিক আছে, এটা তোমার ইচ্ছা মতো এক এক সময় এক রকম ইউজ হয়, ওইটা একটু সমস্যা, তাই ওইটা এরকম ভূতের মতো আঁকায় রাখছি। ওকে, তাহলে আমরা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। এইখানে যা একটু একটা কথা বললাম, এরপরে আমরা হোয়াইট বোর্ডে ক্লাস নেব লাইভ, মানে তোমার হচ্ছে সরাসরি। এটা তো তোমার জাস্ট আমি প্রজেক্টে নিচ্ছি, বাট আমরা হোয়াইট বোর্ডে ক্লাস নেব যখন সলভ করব। যে পরীক্ষাটা আজকে রাতে তোমরা দিচ্ছ, এই পরীক্ষার যে সলভ ক্লাসটা হবে সেটা হোয়াইট বোর্ডে আমি ডিরেক্ট দেখাবো। ঠিক আছে, সেখানে তোমাদেরকে আরও মানে প্র্যাকটিক্যালি আমি সব কিছু বোঝাতে পারবো। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে ক্লাস এই পর্যন্ত, ছোট্ট একটা ভিডিও, অনেক কিছু শিখিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করবা বা কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।